আচ্ছা, বইতে দেখ এক জায়গায় সেকেন্ড পেজে লেখা আছে, যেখানে ইকুয়েশনটা আছে কেমিক্যাল স্টেপস ইন রেসপিরেশন লেখা আছে, তার আন্ডারে এরোবিক রেসপিরেশন ইন অ্যানিমালস। এরোবিক রেসপিরেশন ইন অ্যানিমালস যেখানে আছে, সেখানে যে ফার্স্ট ইকুয়েশনটা আছে সেখানে বলা আছে গ্লুকোজ প্লাস অক্সিজেন উইল গিভ ইউ কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার প্লাস 686 কিলো ক্যালোরি, যেটা আমি এক্ষুনি বললাম যে 686 কিলো ক্যালোরি হচ্ছে তোর এনার্জি। বাট হোয়াট ইফ আই ওয়ান্ট দ্য এনার্জি ইন এটিপি? আমি তোকে হয়তো জিজ্ঞেস করলাম না কিলো ক্যালোরি আমি বুঝি না, তুই আমাকে বল কত এটিপি এনার্জি প্রডিউস হয়েছে, কত এটিপি এনার্জি প্রডিউস হয়েছে, ঠিক আছে? আর এনার্জি তো আমি প্রথমেই বললাম যে কিছুটা ইন দ্য ফর্ম অফ এটিপি হয় আর কিছুটা ইন দ্য ফর্ম অফ হিট হয়। তাহলে এই এনার্জিটা যদি 686 কিলো ক্যালোরি হয়, এর মধ্যে এটিপিও আছে যেটা আমি ইউজ করব ফর মাই বডি পারপাসেস, ফর মাই এভরিডে হোয়াট এভার আই নিড টু ডু আর হোয়াট এভার আই নিড টু, ইফ আই নিড টু ওয়াক আর রান আর হোয়াট এভার, অ্যান্ড বাকি এনার্জিটা ইজ ইন দ্য ফর্ম অফ হিট। এই এনার্জির মধ্যেই তো এটিপি আর হিট আছে। এবার আমি তোকে বললাম না আমাকে গোটা এভাবে কিলো ক্যালোরি বলিস না, আমাকে আলাদা করে বল যে কত এটিপি হচ্ছে আর কত হিট হচ্ছে। তাহলে আমি কি করে ক্যালকুলেট করব? আমি বলেছি যে 1 মোল অফ গ্লুকোজ থেকে, আগের দিনও বলেছি আর আজকে আমি প্রথমেই বললাম, আজকে বলা হয়নি, আগের দিন বলেছি যে এরোবিক রেসপিরেশনে 1 মোল অফ গ্লুকোজ থেকে, এরোবিক রেসপিরেশনে 1 মোল অফ গ্লুকোজ থেকে 38 এটিপি হয়। 38 এটিপি 1 মোল অফ গ্লুকোজ থেকে তৈরি হয়, বলেছিলাম কি না? তো তার মানে এই 686 কিলো ক্যালোরিতে 38 এটিপি আছে। এই 686 কিলো ক্যালোরিতে 38 এটিপি আছে, তো আমাকে তো এবার ক্যালকুলেট করতে হবে তাহলে হিট কত। হিট হচ্ছে 420 কিলো ক্যালোরি। এটা মনে রাখার জিনিস, ইউ হ্যাভ টু জাস্ট লার্ন ইট। যে তুই আইদার দুভাবে তুই ইকুয়েশন লিখতে পারিস। একভাবে লিখতে পারিস যে গ্লুকোজের সাথে অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার প্লাস 686 কিলো ক্যালোরি অফ এনার্জি তৈরি হচ্ছে, যার মধ্যে এটিপিও আছে হিটও আছে, সেটা আমি বলছি না কোনটা কত। বা তুই লিখতে পারিস যে গ্লুকোজ অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, ওয়াটার বেরোচ্ছে, 38 এটিপি পাচ্ছি আর 420 কিলো ক্যালোরি অফ হিট পাচ্ছি। তো এইটা বলা আর এই গোটা জিনিসটা বলা ইটস দ্য সেম থিং। ওকে, তো 1 মোল অফ গ্লুকোজ, কতটা গ্লুকোজ দেখবি বইতে লেখা আছে 180 গ্রাম। 1 মোল অফ গ্লুকোজ হচ্ছে 180 গ্রাম। কেন? আমি যদি C6H12O6 এই ফর্মুলাটা লিখি গ্লুকোজের, লুক অ্যাট দ্য ফর্মুলাস, 6টা কার্বন আছে, 12টা হাইড্রোজেন আছে আর 6টা অক্সিজেন আছে। এখানে আমাদেরকে মাস নাম্বারগুলো একটু মনে করতে হবে। মাস নাম্বার কত? সি এর মাস নাম্বার 12 আর অ্যাটমিক নাম্বার 6, হাইড্রোজেনের মাস নাম্বার 1, অ্যাটমিক নাম্বারও 1, অক্সিজেনের মাস নাম্বার 16 আর অ্যাটমিক নাম্বার 8। আমাদের এই মাস নাম্বারটা দরকার, অ্যাটমিক নাম্বার দরকার নেই, ঠিক আছে? একটা কার্বন অ্যাটমের মাস নাম্বার কত? 12। আছে কটা কার্বন অ্যাটম? 6টা। 1 কার্বন অ্যাটমের মাস কত? 12। 1 কার্বন অ্যাটমের মাস আমি দেখতে পাচ্ছি এখন, মাস নাম্বার জানিস আই হোপ। তো একটা কার্বনের মাস নাম্বার 12, অ্যাটমিক মাস ইউনিট বলা হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? অ্যাটমিক মাস ইউনিট, তো হোয়াট এভার এখন। তাহলে একটা কার্বন অ্যাটমের মাস নাম্বার 12, ইউনিট কত? AMU। 12 AMU অ্যাটমিক মাস ইউনিট, দিস থিংস আর নোন টু ইউ। তো একটা কার্বনের অ্যাটমিক মাস নাম্বার হলো 12 AMU। তাহলে বা আমার আছে কটা কার্বন অ্যাটম? 6টা কার্বন অ্যাটম আছে। তাহলে 6টা কার্বন অ্যাটমের মাস নাম্বার কত হবে? ইউনিটারি মেথড, 12 × 6 72 AMU। এটা থাক আমার হাতে। আচ্ছা, একটা হাইড্রোজেন অ্যাটমের মাস নাম্বার কত? 1 AMU। আছে কটা আমার কাছে হাইড্রোজেন অ্যাটম? 12টা। তো 12টা হাইড্রোজেন অ্যাটমের মাস নাম্বার কত হবে? 1 × 12, 2 AMU। এটাকেও হাতে রাখলাম। আর হচ্ছে অক্সিজেন, একটা অক্সিজেনের মাস নাম্বার কত? 16 AMU। এইগুলো ক্যালকুলেশন তোকে দেখাতে হবে না খাতায়, আর লাগবেও না, এসব তোকে কেউ বায়োলজিতে জিজ্ঞেস করবে না। আই এম জাস্ট টেলিং ইউ 180 গ্রাম এলো কোথা থেকে। 1 মোল অফ গ্লুকোজকে 180 গ্রাম কেন বলা হয়? জাস্ট ফর নোয়িং,
You don't need to write it down or keep it in your notes বা you don't need to practice it. জাস্ট এটা কেমিস্ট্রিতেও তোর কাজে লাগবে, ইনফ্যাক্ট তোর জানা কথা এটা কী করে বের করা হয়। আমি জাস্ট ফর এক্সপ্লেনিং বলছি। এখানে বইতে লেখা আছে 180 গ্রাম অফ গ্লুকোজ অ্যান্ড দ্যাটস ইট। তো এইটুকু মনে রাখলেই হবে যে 1 মোল অফ গ্লুকোজ কত গ্রাম হয়, 180 গ্রাম। আমি জাস্ট বলে দিচ্ছি কী করে 180 গ্রাম আসছে। তো 1 অ্যাটমিক মাস নাম্বার কত, 16 mu। আমার কাছে গ্লুকোজে আছে কটা অ্যাটমস, 6টা। তাহলে 6টা মাস নাম্বার কত হবে, 16 × 6 96 mu। প্লাস করে দেখ 72 12 96 130, ঠিক আছে। তাহলে একটা 180। তো একটা মোল অফ গ্লুকোজ থেকে 180 mu 180 mu আমরা কি পাচ্ছি, গ্লুকোজ পাচ্ছি 1 মোল থেকে। এই এএমইউটাকেও গ্রামই বলা হয়, এএমইউটাকেও ফর মানে ইজি করে নেওয়ার জন্য আমরা গ্রাম বলে থাকি, ঠিক আছে। তো 1 মোল অফ গ্লুকোজ 180 গ্রাম এলো কী করে, এইভাবে। আমি আবারও বলছি এগুলো প্র্যাকটিস করার দরকার নেই, কিন্তু বোঝাটা অবশ্যই দরকার। তুই যদি না বুঝতে পারিস ইউ ক্যান আস্ক মি আগেন, ইউ ডোন্ট নিড টু মাগ ইট আপ, ওকে। তো এইভাবে আমরা দুভাবে লিখতে পারি। এই জিনিসটা ইম্পর্টেন্ট, বরঞ্চ এই জিনিসটা ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু এটা লিখতেও দেবে যে যদি আমাকে কিলো ক্যালোরিতে পুরো এনার্জিটা জিজ্ঞেস করে তাহলে আমাকে বলতে হবে 686 কিলো ক্যালোরি। বাট যদি আমাকে বলে যে না পুরোপুরি তুমি 686 কিলো ক্যালোরি এভাবে বলে দেও না, আমাকে আলাদা করে বলো এটিপি কত আর হিট কত, তখন তোকে একই ইকুয়েশন লিখতে হবে। এখানে অবভিয়াসলি একটু ব্যালেন্স করে নিস, ব্যালেন্স না করলে পুরোপুরি কেটে দেবে, নো ইউজ অফ এন ইকুয়েশন। তো আর না হলে বলতে পারি 686 কিলো ক্যালোরির মধ্যে 38 এটিপি আছে আর 420 কিলো ক্যালোরি অফ হিট আছে। সো ইউ মাইট বি আস্কড যে 1 মোল অফ গ্লুকোজ থেকে আমি কতটা হিট এনার্জি পাই। যদি বলে 1 মোল অফ গ্লুকোজ থেকে কত এনার্জি পাই কিলো ক্যালোরি, বলো 686 কিলো ক্যালোরি। যদি আমাকে বলে 1 মোল অফ গ্লুকোজ থেকে কত হিট, শুধুমাত্র হিট এনার্জি পাই, বলো 420 কিলো ক্যালোরি। যদি আমাকে জিজ্ঞেস করে 1 মোল অফ গ্লুকোজ থেকে কটা এটিপি পাই, বলো এরোবিক রেসপিরেশন যদি হয়। এরোবিক রেসপিরেশন যদি হয় তাহলে 1 মোল অফ গ্লুকোজ থেকে কটা এটিপি পাই, বলো 38। কারণ মনে আছে তো অ্যানারোবিকে কটা এটিপি হয়, আই টোল্ড ইউ খুব কম এটিপি তৈরি হয়, মাত্র 2টো এটিপি তৈরি হয়। ওদের এনার্জি, যারা অ্যানারোবিক্যালি রেসপায়ার করে ওদের এমন কিছু এনার্জি দরকারও পড়ে না, আর দে ডোন্ট ইভেন প্রডিউস দ্যাট মাচ অফ এনার্জি। তো 1 মোল অফ গ্লুকোজ তাদের জন্য, ওদের অ্যাকচুয়ালি কমপ্লিট অক্সিডেশন হয় না, ওদের পুরোপুরি যে অক্সিডেশনটা কমপ্লিট হয়ই না, যার জন্য খুব কম এনার্জি তৈরি হয়, মাত্র 2টো এটিপি, ঠিক আছে। এখানে তো প্লান্টসের রেসপিরেশন পড়ছিস না, এখানে অ্যানিমালসেরই পড়ছিস। তো এটা তো এরোবিক রেসপিরেশন ইন অ্যানিমালস হলো। অ্যানএরোবিক রেসপিরেশন ইন অ্যানিমালস কখন হয় সেটা আমি বললাম। অ্যানএরোবিক রেসপিরেশন শুধুমাত্র আমাদের মাসেলসেই হয় যখন অক্সিজেন ডেট হয়, যখন অক্সিজেনের অভাব হয় শুধু তখনই আমাদের মাসেলসের মধ্যে অ্যানএরোবিক রেসপিরেশন হয়। ইনফ্যাক্ট প্লান্টসদের মধ্যেও যে কোনো প্লান্ট এরকম নেই যে সবসময় অ্যানারোবিক্যালি রেসপায়ার করছে, ওদেরকেও মানে কি বলবো, দে আর বাউন্ড টু সুইচ টু অ্যানারোবিক রেসপিরেশন যখন ওরা অক্সিজেন পায় না। হ্যাঁ, দেয়ার আর সার্টেন অর্গানিজমস যারা ইনহেরেন্টলি অ্যানারোবিক্যালি রেসপায়ার করে, যেমন ইস্ট, ব্যাকটেরিয়া, এরা অ্যানারোবিক্যালি রেসপায়ার করতে ওদের নেচার ডিজাইন করেছে সেইভাবে। বাট উই আর নট ডিজাইন টু ক্যারি অন অ্যানারোবিক রেসপিরেশন, ওকে। সো আমরা অ্যানারোবিক অ্যানিমালস, এটা এই চ্যাপ্টারটা পুরোপুরি রেসপিরেটরি সিস্টেম ইন অ্যানিমালস। তো অ্যানিমালসদের মধ্যে কখন অ্যানারোবিক হয়, বারবার বলছি মাসেলসের মধ্যেই শুধু হয়। আর অ্যানারোবিক রেসপিরেশন ইন অ্যানিমালস যখন হবে তখন কি তৈরি হবে, ল্যাকটিক অ্যাসিড, আর এটিপি কটা তৈরি হবে, মাত্র 2টো। এখানেও হিট এনার্জি তৈরি হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে যে এটিপি মাত্র 2টো তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হলো, হাউ ক্যান আই wait finally how can I conclude যে এরোবিকে অ্যানিমালসে আমার ইকুয়েশনটা একটা গ্লুকোজ, অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, 38 এটিপি আর 420 কিলো ক্যালোরি অফ হিট তৈরি হচ্ছে। অ্যানএরোবিকে ইন অ্যানিমালস গ্লুকোজই বার্ন হচ্ছে, বাট আমি এখানে +O2 লিখবো কি, +O2 লিখলে আবার এরোবিক রেসপিরেশনই হয়ে যাবে। +O2 মানে অক্সিজেনের প্রেজেন্সে। সো অ্যানএরোবিক রেসপিরেশন কিন্তু অক্সিজেনের প্রেজেন্সে নয় বলে আমি +O2 লিখবই না। এখানেও যদি এখন +O2 লিখে দিস আমি পুরো এইভাবে কেটে দেবো, বা স্কুলের টিচারও কেটে দেবে।
অ্যানএরোবিক রেসপিরেশনে শুধুমাত্র গ্লুকোজটা পুট করবি, তাহলে হয় কি করে, এখানে তো অক্সিজেন হেল্প করে গ্লুকোজটাকে ভাঙতে, এরোবিকের ক্ষেত্রে অক্সিজেন ভাঙে। তো অ্যানারোবিক যদি আমি +O2 না লিখি, ভাঙেটাকে, দের আর সার্টেন এনজাইমস, যেমন ইস্টে আছে জাইমেজ বলে একটা এনজাইম আছে, সেরকম কিছু কিছু এনজাইমস আছে যেগুলো হেল্প করে এই গ্লুকোজটাকে ভাঙতে। কি তৈরি হবে এখানে, ল্যাকটিক অ্যাসিড, যেটার জন্য আমাদের মধ্যে ফেটিগ, আমরা ক্লান্ত হয়ে পড়ি ছুটতে ছুটতে, তো ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। আর 38 এটিপির জায়গায় মাত্র 2টো এটিপি, আর হিট এনার্জি তখনও তৈরি হবে। হিট সবেতে এক্সপায়ার করলে হিট এনার্জি তৈরি হবে, কিন্তু এখানে কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের জায়গায় ল্যাকটিক অ্যাসিড, ইনফ্যাক্ট কার্বন ডাইঅক্সাইডও থাকে, কিছুটা কার্বন ডাইঅক্সাইডও থাকে, আর 2টো এটিপি আর হিট এনার্জি। ঠিক আছে, তো ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট অ্যানারোবিক রেসপিরেশন কিন্তু খুব স্লো, বেশি ফাস্ট হবে না, বেশি ফাস্ট হলে এমনিতে অ্যানারোবিকও যোগ করছে সেটাতেও ক্লান্ত হয়ে যাবে, তখন আর অ্যানারোবিক রেসপিরেশনও করতে পারবে না। খুবই স্লোলি হয় এই জিনিসটা, আর বেশিক্ষণ কিন্তু কন্টিনিউ করতে পারবি না, যেহেতু ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয়ে যাচ্ছে। ল্যাকটিক অ্যাসিড ইজ টক্সিক, ল্যাকটিক অ্যাসিড ইজ টক্সিক ফর আওয়ার বডি। তো আমাদের কী করবে, মাসেলগুলোকে পুরো উইক করে দেবে, যন্ত্রণা শুরু হবে মাসেলসে। তো পায়ে এমনিতে যন্ত্রণা শুরু হলে তুই এমনি রেস ভাগা দৌড়ানো এমনি তুই বন্ধ করে দিবি, সো অবভিয়াসলি ইউ কান্ট কন্টিনিউ ইট ফর আ লং টাইম। কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় না, খুবই হালকা, সে মানে নেগলিজিবল। কার্বন ডাইঅক্সাইড কিন্তু অ্যানারোবিক রেসপিরেশনে প্রডিউস হয় না, দেখতেই পাচ্ছিস, কারণ এই ল্যাকটিক অ্যাসিড হয়ে যাচ্ছে, তো কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয় না, খুবই নেগলিজিবল, সেটাকে ধরাই হয় না। আর টোটাল এনার্জি এখানে দেখতে পাচ্ছিস, এখানে এরোবিকে যে 38 এটিপি, এখানে টোটাল এনার্জি খুবই কম। ঠিক আছে, আচ্ছা, এটা তো অ্যানারোবিক ইন অ্যানিমালস। আমি যদি একটু আগের চ্যাপ্টারটাকে রিকল করে বলতে চাই, অ্যানারোবিক ইন প্লান্টস কেমন হয়, অ্যানারোবিক ইন অ্যানিমালস যদি এরকম হয়, অ্যানারোবিক ইন প্লান্টস কেমন হয়, ওখানে ওরা গ্লুকোজই ভাঙছে, ওখানেও ওরা গ্লুকোজই ভাঙছে। গ্লুকোজ অবভিয়াসলি অক্সিজেন প্রেজেন্সে না, আবার +O2 লিখে ফেলিস না, কারণ এটা অ্যানএরোবিক। যে অ্যানিমালসে তৈরি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, প্লান্টসে কি তৈরি হবে বলেছিলাম, ইথানল বলতে পারিস বা ইথাইল অ্যালকোহল। আর এখানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু প্রডিউস হয়, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, হিট এনার্জি এখানেও তৈরি হয়, আর 2 এটিপি। ঠিক আছে, এটিপি 2, এখানেও 2 এটিপি হয়। তো অ্যানারোবিক ইন অ্যানিমালসের মধ্যে তফাৎ কি, এই জিনিসটা তুই তোর খাতায় লিখে রাখতে পারিস, দিস ইজ জাস্ট মানে পুরো সামারাইজ করা। এরোবিক ইন অ্যানিমালস এরকম হয়, অ্যানারোবিক ইন অ্যানিমালস এরকম হয়, অ্যানারোবিক ইন প্লান্টস এরকম হয়। তাহলে অ্যানারোবিক ইন অ্যানিমালসে দেখতেই পাচ্ছিস ল্যাকটিক অ্যাসিড, অ্যানারোবিক ইন প্লান্টস ইথানল। অ্যানারোবিক ইন অ্যানিমালসে কার্বন ডাইঅক্সাইড নেই, অ্যানারোবিক ইন প্লান্টসে কার্বন ডাইঅক্সাইড আছে। হিট এনার্জি 2 জায়গাতেই প্রডিউস হচ্ছে, 2 এটিপি 2 জায়গাতেই প্রডিউস হচ্ছে। ওকে, সো দিস ইজ ডান। এবার আমরা ফাইনালি রেসপিরেটরি সিস্টেমে ঢুকবো। রেসপিরেটরি সিস্টেমে অ্যাকচুয়ালি রেসপিরেটরি সিস্টেমের আগে রেসপিরেশন হওয়ার জন্য কি কি হয় সেটা আগে একটু, রেসপিরেশন কত ধরনের হয় সেটা একটু বলে দিই। আমি আগের দিন আরেকটা কথা বলেছিলাম যে ব্রিদিং আর রেসপিরেশনের তফাৎ আছে। আই টকড অ্যাবাউট দিস ওভার ফোন। ব্রিদিং আর রেসপিরেশনের তফাৎটা কি, তুই যে ইনহেল আর এক্সহেল করছিস, দিস ইজ ব্রিদিং। জাস্ট তোর নাক দিয়ে হাওয়া যাচ্ছে, নাক দিয়ে হাওয়া বেরোচ্ছে, দিস ইজ কল্ড ব্রিদিং। রেসপিরেশন ইজ ডিফারেন্ট। রেসপিরেশন মানে তোর প্রত্যেকটা সেলে গিয়ে ব্রেকডাউন হচ্ছে, অক্সিজেনের প্রেজেন্সে ফিউয়েল ব্রেকডাউন হচ্ছে। ঠিক আছে, এয়ার জাস্ট তোর নাক দিয়ে ঢুকছে, এয়ার জাস্ট নাক দিয়ে বেরোচ্ছে, সেটা হচ্ছে ব্রিদিং, যেটা আমি তোর মধ্যে দেখতে পাচ্ছি। মানে তুই যে নিঃশ্বাস নিচ্ছিস, তোর যে পেটটা ফুলে যাচ্ছে আর নিঃশ্বাস বের করে দিলে পেটটা নেমে যাচ্ছে, সেটা কি ব্রিদিং। আর রেসপিরেশন তুই দেখতে পাবি না বা আমিও দেখতে পাবো না, প্রত্যেকটা সেলের মধ্যে সেটা হচ্ছে। ঠিক আছে, গ্যাসিয়াস ট্রান্সপোর্ট, এই যে রেসপিরেশনটা যে হলো, এখানে একটু বোঝার ব্যাপার আছে। গ্যাসিয়াস ট্রান্সপোর্ট মানে এই রেসপিরেশন, আচ্ছা রেসপিরেশন করছি মানে কি করছি, অক্সিজেন নিচ্ছি, তাই তো, উই আর ইনহেলিং অক্সিজেন। অক্সিজেনটা যাচ্ছে কোথায়, নাক দিয়ে, ভেবে যদি একটু ভাবিস তাহলে অক্সিজেনটা যাচ্ছে লাংসে, কিন্তু লাংসে কি রয়ে যাচ্ছে না, অক্সিজেনটা ক্যারি করতে হবে পুরো বডির ইচ অ্যান্ড এভরি কর্নারে। লাংস থেকে অক্সিজেনটা ট্রান্সপোর্ট করতে হবে মাথার চুল থেকে পায়ের নখ অবধি।
আর সেটা ট্রান্সপোর্ট কে করবে? ব্লাড। ঠিক তো, ব্লাড ট্রান্সপোর্ট করবে। আর ব্লাডের এমন কী ক্ষমতা আছে যে ব্লাড ট্রান্সপোর্ট করতে পারবে? ব্লাডে তো 3 ধরনের সেলস আছে। ব্লাডে 3 ধরনের সেলস আছে তো, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস। এইগুলো এখন কাজে লাগবে না, সো লিভ দিস বিহাইন্ড। আরবিসি ইজ ইম্পর্টেন্ট ফর আস। গেসিয়াস ট্রান্সপোর্টে আরবিসি ইজ রেসপন্সিবল। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের ওপরে একটা কম্পোনেন্ট থাকে যেটাকে বলা হয় হিমোগ্লোবিন। রেড ব্লাড সেলের সাথে একটা কম্পোনেন্ট জুড়ে থাকে যেটাকে বলা হয় হিমোগ্লোবিন। এবার অক্সিজেন এই হচ্ছে তোর লাংস, অক্সিজেন ঢুকলো, এখানে অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন ঢুকলো। অক্সিজেন ঢোকার পর এখানে লাংসের মধ্যে ব্লাড আছে, ঠিক আছে? তো এই ব্লাডের মধ্যে আরবিসি আছে, এই আরবিসির মধ্যে হেমোগ্লোবিন আছে। এই হেমোগ্লোবিন কি করবে? এই অক্সিজেনগুলোর সাথে জুড়ে নেবে। এই একটা এরকম আরবিসি যদি আমি এখানে আঁকি, এরকম তো অনেক আরবিসি এরকম আছে, আর প্রত্যেকটা আরবিসির মাথায় হেমোগ্লোবিন আছে। সেই হেমোগ্লোবিনটাই অক্সিজেনের সাথে জুড়বে। যেই এখানে অক্সিজেন হেমোগ্লোবিনের সাথে জুড়ে যাবে, যেই এখানে অক্সিজেন হেমোগ্লোবিনের সাথে জুড়ে যাবে, সেটার নাম কি হবে? অক্সি হেমোগ্লোবিন। সেটার নাম হবে অক্সি হেমোগ্লোবিন। অক্সি হেমোগ্লোবিন হচ্ছে আরবিসি প্লাস অক্সিজেন, সেটা হচ্ছে অক্সি হেমোগ্লোবিন। এই অক্সি হেমোগ্লোবিন যদি সারা বডিতে ট্রান্সপোর্ট হতে থাকে, ও কি করবে? যখন গোটা বডিতে ঘুরে বেড়াচ্ছে, যেখানে যেখানে অক্সিজেন দরকার সব জায়গায় গিয়ে অক্সিজেনটা ড্রপ করতে থাকবে। মানে এই হচ্ছে আমার অক্সি হেমোগ্লোবিন এলো, এটা হচ্ছে আমার একটা ছোট্ট বডি পার্ট, এ টুকটুক টুকটুক করে আসবে, অক্সিজেনটা ড্রপ করে দেবে, আর এই হেমোগ্লোবিন এই আরবিসিটা তখন ফ্রি হয়ে যাবে। ও আবার যাবে, আবার অক্সিজেন মাথায় করে নিয়ে আসবে, আবার প্রত্যেকটা কর্নারে অক্সিজেনটাকে ছাড়বে, ছেড়ে দিয়ে ফ্রি হয়ে আবার চলে আসবে। মানে আরবিসির সেটাই কাজ। আরবিসির মাথায় যে হিমোগ্লোবিন আছে সেটাই কাজ। হিমোগ্লোবিনটা কী করছে? অক্সিজেনের সাথে বাইন্ড করছে, তার নাম চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাচ্ছে অক্সি হিমোগ্লোবিন। সে ট্রাভেল করছে সারা বডিতে, যেখানে যেখানে অক্সিজেন দরকার অক্সিজেনটাকে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে সে নিজে ফ্রি হয়ে গিয়ে আবার ঘুরে বেড়াচ্ছে, ঘুরে আবার কি হচ্ছে? আবার অক্সিজেনটাকে নিয়ে এসে আবার ড্রপ করছে। তো অক্সিজেন ট্রান্সপোর্ট কি করে হলো? আমি কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে কিন্তু পরে আসবো, সো কিপ দিস ইন মাইন্ড। তাহলে অক্সিজেন ট্রান্সপোর্টের আমাদের একটাই মেথড আছে বডিতে, এই অক্সি হেমোগ্লোবিন। অক্সিজেন ট্রান্সপোর্ট আমাদের বডিতে কিভাবে হচ্ছে? আরবিসি দিয়েই হচ্ছে। আরবিসির মধ্যে যে হেমোগ্লোবিন থাকে, সেই হেমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে অক্সি হেমোগ্লোবিন হচ্ছে, অ্যান্ড দিস ইজ অনলি রেসপন্সিবল ফর ট্রান্সপোর্টিং অক্সিজেন। বাট আমি যে এয়ারটা ইনহেল করছি, সেই এয়ারে তো শুধুমাত্র অক্সিজেন নেই। আমি তো আর বেছে বেছে অক্সিজেন এয়ারটাকে নিচ্ছি না, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডও আছে। আর সেই কার্বন ডাইঅক্সাইডটা লাংসেও যাচ্ছে, আর লাংস থেকে ব্লাডের সাথেও মিশে যাচ্ছে। তো হেমোগ্লোবিন যখন অক্সিজেনটাকে বাইন্ড করছে আর অক্সিজেনটাকে প্রত্যেকটা কর্নার্স অফ বডিতে ছেড়ে দিচ্ছে, ওই কর্নার্স অফ বডিতে তো কার্বন ডাইঅক্সাইডও আছে। সেই কার্বন ডাইঅক্সাইডটাকেও মাথায় করে আবার চাপিয়ে নিচ্ছে, চাপিয়ে নিয়ে ও লাংস অবধি যাচ্ছে, যে লাংস থেকেও বের করে দেবে। ধর এই অক্সি হেমোগ্লোবিনটা এখানে এলো, অক্সিজেনটাকে ছেড়ে দিল, এখানে একটু হয়তো এই কর্নারে, এই বডির কর্নারে একটু কার্বন ডাইঅক্সাইড ছিল, ও মাথায় করে বসিয়ে ফেললো কার্বন ডাইঅক্সাইডকে, ও লাংসে এলো, কার্বন ডাইঅক্সাইডটাকে এই হেমোগ্লোবিনটা ছেড়ে দিল, কার্বন ডাইঅক্সাইডটা আমাদের নস্ট্রিলস দিয়ে বেরিয়ে গেল। হেমোগ্লোবিনের এই কাজ, জাস্ট ইম্যাজিন মানে তুই মাথায় করে যদি একটা ব্যাগেজ নিয়ে যাস, আর কি লাগেজ নিয়ে যাস, মাথায় করে যে কুলিগুলো হয় স্টেশনে, মাথায় করে নেয়, এক জায়গায় ছেড়ে দেয়, কিন্তু যেখানে ছেড়ে দেয় সেই লাগেজটা, হয়তো সে ওখানে কোনো কাজ পেয়ে গেল, ওখানে হয়তো কেউ বললো এই লাগেজটা এই দিক থেকে ওদিক আবার স্টেশন অবধি নিয়ে চলো, তো ওখান থেকে আবার কিছু একটা নিল, নিয়ে আবার স্টেশনে ব্যাক করলো, তো অন্য কিছু নেয়, কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন আর নেবে না। সেটা অক্সিজেনও নিতে পারে, বাট দেন কার্বন ডাইঅক্সাইড নেয়। প্রত্যেকটা কর্নার্স অফ বডি থেকেও কার্বন ডাইঅক্সাইড, অ্যাকিউমুলেটেড কার্বন ডাইঅক্সাইডটাকে নেয়, নিয়ে লাংস অবধি যায় সেটাকে ছেড়ে দেওয়ার জন্য। তাহলে অক্সিজেন ট্রান্সপোর্ট হচ্ছে অক্সি হেমোগ্লোবিন হয়ে,
কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রত্যেকটা বডি কর্নার থেকে ব্যাক টু লাংস কী করে যাচ্ছে, যাতে ব্যাক টু দ্য আউটার এনভায়রনমেন্ট লাংসে কেন নিয়ে যাওয়া, যাতে লাংস আবার ছেড়ে দিতে পারে, সেটাকে বডি থেকে বের করে দিতে পারে এক্সহেলিংয়ের সময়। কিন্তু লাংস অবধি যাচ্ছে কী করে কার্বন ডাইঅক্সাইড? কার্বন ডাইঅক্সাইড দুভাবে লাংস অবধি যায়। কার্বন ডাইঅক্সাইড দুভাবে লাংস অবধি যায়। কীভাবে? এক তো আমি এক্ষুনি বললাম হেমোগ্লোবিনের সাথে জুড়ে, মানে কার্বন ডাইঅক্সাইড ওই রেড ব্লাড সেল যে হেমোগ্লোবিন আছে তার সাথে জুড়ে যায়, এটা হচ্ছে হেমোগ্লোবিনের সাথে জুড়ে ও কি ফর্ম করে, এই টার্মটা কিন্তু আসবে কার্বামিনো হেমোগ্লোবিন। তাহলে কার্বন ডাইঅক্সাইড ফার্স্ট এইভাবে ট্রান্সপোর্ট হয় হেমোগ্লোবিনের সাথে জুড়ে, সেকেন্ডলি ট্রান্সপোর্ট হয় বাইকার্বনেট হিসাবে কিন্তু ট্রান্সপোর্ট হতে পারে। আরবিসিতে, এই যে আরবিসি সেলসগুলো দেখাচ্ছি না, আরবিসি, এখানে একটা এনজাইম থাকে, এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস। দরকার নেই তোর কিন্তু এমন কিছু, বইতে নেই, আর কোনোদিন আমি কোয়েশ্চেন আসতে দেখিও নি। কার্বনিক অ্যানহাইড্রেস নামে একটা এনজাইম আছে, সেই এনজাইমটা কি করে, আচ্ছা আরবিসি তো কার্বন ডাইঅক্সাইডের কন্ট্যাক্টে আসছে, ইজন্ট ইট? আরবিসি হেমোগ্লোবিন আছে, মানে আরবিসির সাথে হেমোগ্লোবিন আছে, আর এই হেমোগ্লোবিনটা জুড়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে। সো দ্য আরবিসি ইজ কামিং ইন কন্ট্যাক্ট উইথ কার্বন ডাইঅক্সাইড। আরবিসির মধ্যে এই এনজাইমটা কী করছে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে কনভার্ট করে দিচ্ছে। দিস কার্বনিক অ্যানহাইড্রেস কনভার্টস কার্বন ডাইঅক্সাইড টু কার্বনিক অ্যাসিড আর বাইকার্বনেট আয়ন্স। এই বাইকার্বনেটটাই কি হবে, লাংস অবধি যাবে। এই বাইকার্বনেট যে করে দিল, বাইকার্বনেটটা কিন্তু মোটামুটি প্লাজমাতে বাইকার্বনেটটা ব্লাড প্লাজমা জানিস তো, ব্লাড প্লাজমা হচ্ছে লিকুইড পার্টটা ব্লাডের মধ্যে, সেটা হচ্ছে প্লাজমা। তো এই বাইকার্বনেটটা প্লাজমার মধ্যে মিশে গেল, এবার এই মেশা বাইকার্বনেট যুক্ত ব্লাডটা লাংসে গেল, লাংসে এই বাইকার্বনেটটা আবার আরবিসির কন্ট্যাক্টে এলো, আরবিসিতে আবার এই এনজাইমটা আছে, এই এনজাইমটা কী করবে, আবার এই বাইকার্বনেটটাকে নিয়ে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করে দেবে। কার্বনিক অ্যানহাইড্রেস কী করবে, এই বাইকার্বনেটটাকে নিয়ে ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করে দেবে। বিকজ লাংস থেকে তুই কী বের করতে পারবি, বাইকার্বনেট তো আর বের করতে পারবি না, তোর নাক দিয়ে কী বেরোবে, হাওয়া, আর হাওয়ার সাথেই মেশে থাকবে কার্বন ডাইঅক্সাইড। তাহলে লাংস বের করতে পারবে কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন, লাংস কখনো এইসব বাইকার্বনেট আয়ন এইসব বের করতে পারবে না। তো আমাদের বডির মধ্যে, হয়তো বডির ব্লাডের মধ্যে এই বাইকার্বনেটটা ফর্ম হয়। কি করে ফর্ম হয়, কার্বনিক অ্যানহাইড্রেস করে দেয়। বডির মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা ঘুরে বেড়াচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইডটাকে নিয়ে কার্বনিক অ্যানহাইড্রেস যেটা পাওয়া যায় আরবিসিতে, সে কার্বনিক অ্যাসিডটা তুই ভুলে যেতে পারিস, যেটা দরকার নেই এখানে। কার্বন ডাইঅক্সাইডটাকে কনভার্ট করে দেয় বাইকার্বনেট আয়ন্সে। এবার বাইকার্বনেট আয়ন্স ব্লাডের মধ্যে ঘুরে বেড়ালো, কিন্তু ব্লাডের মধ্যে ঘুরতে যখন আবার লাংসে আবার আরবিসি আছে, আরবিসির মধ্যে আবার কার্বনিক অ্যানহাইড্রেস আছে। কার্বনিক অ্যানহাইড্রেস কী করে, জাস্ট রিভার্স করে দেয়, বাইকার্বনেটটাকে নিয়ে কী করে দেয়, কনভার্ট করে দেয় CO2-তে, আর CO2 বেরিয়ে যায় আউটার এনভায়রনমেন্টে, নাক দিয়ে বেরিয়ে চলে যায়। দিস ইজ নট রিকোয়ার্ড, তুই শুধু খুব জোর এনজাইমটার নাম মনে রাখতে পারিস, উইচ এনজাইম ইজ রিকোয়ার্ড ফর কনভার্টিং বাইকার্বনেটস, ফর কনভার্টিং কার্বন ডাইঅক্সাইড ইন্টু বাইকার্বনেটস। শুধু এইটুকু আসতে পারে, এত কিছু আসবে না, কার্বনিক অ্যানহাইড্রেস। ঠিক আছে, সো কি বুঝলি যে অক্সিজেন কিভাবে ট্রান্সপোর্ট হতে পারে ব্লাড দিয়ে বা বডিতে, হেমোগ্লোবিন শুধুমাত্র। কার্বন ডাইঅক্সাইড কীভাবে ট্রান্সপোর্ট হতে পারে, কার্বামিনো হেমোগ্লোবিন, বাইকার্বনেট, দুভাবেই ট্রান্সপোর্ট হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমি রেসপিরেশন হলো। এবার টিস্যু রেসপিরেশন কি, অনেক ব্লাড ভেসেলস আছে
কিছু কিছু ব্লাড ভেসেলস আছে মানে একদম শেষের দিকে, মানে আমাদের হয়তো ফিঙ্গার টিপস, টো টিপস, একদম টার্মিনাল, যেটা একদম বডির একদম শেষের দিকে, সেখানে এতটাই ছোট ছোট পার্ট, সেখানে ব্লাড ভেসেলসগুলো কী হয়ে যায়, ক্যাপিলারিজ হয়ে যায়। মানে আমাদের যে টিপগুলো, পায়ের টিপ, হাতের টিপ, যেখানে বলছি না যেখানে বডি শেষ হচ্ছে, বডি কোথায়, হাতের একদম নখগুলো বা পায়ের নখগুলো বা কানের একদম ধারগুলো, যেখানে ওখানে বডিটার এন্ডিং হচ্ছে, সেইখানে মোটা মোটা ব্লাড ভেসেলগুলো যে ঢুকতে পারে না, যেহেতু বডি ওখানটা শেষ হচ্ছে তো ওখানটা তো ফ্ল্যাট হয়ে যাচ্ছে, তো ওখানে জায়গা কম বলে ব্লাড ভেসেলস ঢুকতে পারে না। তো ব্লাড ভেসেলসেরই একরকম খুব পাতলা হয় ক্যাপিলারিস, এটাও এক ধরনের ব্লাড ভেসেল। আর্টেরিজ ভেন্স ঢুকতে পারে না। আর্টেরিজ আর ভেন্স কি জানিস তো? আর্টেরিজ আর ভেন্স হচ্ছে মেন ব্লাড ভেসেলস, যে অক্সিজেন নিয়ে যায় আর নিয়ে আসে, কিন্তু ওই মোটা মোটা ব্লাড ভেসেলসগুলো ওই সব জায়গায় ঢুকতে পারে না। তো সেখানে কে যায়, এই ক্যাপিলারিজ যায়, কারণ এগুলো খুব পাতলা পাতলা হয়। ক্যাপিলারিজ কি দেখবি চোখের মধ্যে লাল লাল শিরার মতো দেখা যায়, বা যারা খুব ফর্সা হয় গালের ওপর ফুটে ওঠে লাল লাল শিরার মতো, তো সেইগুলো হচ্ছে ক্যাপিলারিজ। ঠিক আছে, তো এই ক্যাপিলারিজগুলো সেই জায়গায় গিয়ে অক্সিজেন ডেলিভার করে। যদি ব্লাড ভেসেলস ওখানে না ঢুকতে পারে, মোটা মোটা ব্লাড ভেসেলস, তাহলে অক্সিজেন কে নিয়ে যাবে ওখানে? কি অক্সিজেন ছাড়া কি সেলসগুলো মরে যাবে? না, ওখানে পাতলা পাতলা ক্যাপিলারিজ আছে, তারাই ওখানে এয়ার ট্রান্সপোর্ট করে। ঠিক আছে, অক্সিজেন ওখানে দেয়, কার্বন ডাইঅক্সাইড ওখান থেকে পিক আপ করে আনে। এই রেসপিরেশনটাকে বলা হয় টিস্যু রেসপিরেশন, যেখানে এই ক্যাপিলারিজগুলো গিয়ে গিয়ে গ্যাসিয়াস ট্রান্সপোর্ট করে, যেখানে ক্যাপিলারিজ গিয়ে গ্যাসিয়াস ট্রান্সপোর্ট করে, ওটাকে বলা হয় টিস্যু রেসপিরেশন। ঠিক আছে, আর সেলুলার রেসপিরেশন কি? সেলুলার রেসপিরেশন কি আমি প্রথমেই বললাম, যে একটা সেলের মধ্যে যেটা হচ্ছে, একটা সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, সেই মাইটোকন্ড্রিয়াটা ফুড সোর্স ভেঙে এনার্জি তৈরি করছে। প্রত্যেকটা যে সেল আছে তোর বডিতে, মিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ সেলস আছে, প্রত্যেকটা সেল কিন্তু রেসপায়ার করছে, প্রত্যেকটা সেলের মধ্যে পুরো অক্সিডাইজ হয়ে এনার্জি তৈরি হচ্ছে, প্রত্যেকটা সেল রেসপায়ার করছে। এই প্রত্যেকটা সেলের মধ্যে যে রেসপিরেশন হচ্ছে সেটাকে সেলুলার রেসপিরেশন বলে। আর এই পাতলা পাতলা জায়গায় যেখানে ব্লাড ভেসেলস পৌঁছতে পারছে না, সেখানে পাতলা পাতলা ক্যাপিলারিজ যাচ্ছে আর সেখানে গ্যাসিয়াস ট্রান্সপোর্ট করছে, মানে অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসছে, সেটাকে বলা হচ্ছে টিস্যু রেসপিরেশন। ঠিক আছে, এত অবধি থাক, কারণ আমি যদি পরের টপিক শেষ করি, আমি মাঝামাঝি আমাকে ছাড়তে হবে। পরের টপিকটা কমপ্লিটলি ডিফারেন্ট, বিকজ ফাইনালি আমরা অর্গ্যানসে ঢুকবো। তো এত অবধি অর্গ্যানসটা আমি তারপরে পরের দিন করে অর্গ্যানস শুরু করলে ব্রিদিং অবধি আমি চলে যেতে পারবো। ঠিক আছে, ওকে। তো এখানটা এত অবধি পর, এটা মানে থার্ড পেজ অবধি আমি পড়িয়ে দিলাম। ইয়েস, থার্ড পেজ অবধি আই হ্যাভ কমপ্লিটেড। থার্ড পেজ অবধি পড়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলবি।